আজকে আমরা সমুদ্র তরঙ্গের কাজ সম্পর্কে জানব, অর্থাৎ সমুদ্রের ক্ষয়কার্যের ফলে ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ গড়ে ওঠে, সেগুলো সম্পর্কে জানব। তবে তার আগে উপকূল সম্পর্কে কিছু যে পরিভাষা রয়েছে, সেই পরিভাষা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমেই দেখো যে উপকূল কাকে বলে, উপকূল রেখা কাকে বলে, তটভূমি কি, তটভূমির যে শ্রেণীবিভাগ আছে 4টে ভাগ রয়েছে, অর্থাৎ পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি, পূর্বদেশীয় তটভূমি, পশ্চাৎ প্রদেশীয় তটভূমি। তারপর তটরেখা কাকে বলে, 5 হচ্ছে সৈকত বা বেলাভূমি কাকে বলে। এবার চলো একটা একটা করে আলোচনা করব। প্রথমেই ছিল আমাদের, দেখো উপকূল কাকে বলে জেনে নেব এবার। এই চিত্রটি ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে পরিষ্কার হয়ে যাবে তোমাদের বুঝতে। দেখো যে উপকূল কাকে বলে, সাধারণভাবে বলা যায় যে স্থলভাগ ও সমুদ্রের সংযোগস্থলকে উপকূল বলা হয়। তাহলে এখানে চিত্রেতে দেখো স্থলভাগ এদিকটা, তাহলে এই টোটাল দিকটা হচ্ছে স্থলভাগ, আর এদিকে জলভাগ, মানে এই যে জলের ঢেউ, দেখো জল এই পর্যন্ত আসবে। তাহলে এর যে সংযোগ অবস্থান, সেই সংযোগ অবস্থানকেই বলা হবে আমাদের উপকূল। ভৌগোলিক ভাষায় বা ভূগোলের ভাষায় যদি বলা যায় যে সমুদ্রের সর্বোচ্চ ঝটিকা তরঙ্গ, সমুদ্রের সর্বোচ্চ ঝটিকা তরঙ্গ মানে হচ্ছে সমুদ্রের জল যখন সামনের দিকে আগিয়ে আসে, অর্থাৎ সোয়াশ বলি আমরা, সেই সোয়াশের জল আগিয়ে এলো, যতটা অবধি এলো, ঠিক যতদূর পর্যন্ত পৌঁছালো, সেই খাড়া পাড় বা ভিগুর ঠিক পিছনের দিকের যে স্থলভাগ, তাকেই বলা হচ্ছে। তাহলে এইটা ভিগু, দেখো এই যে ভিগু, তাহলে এই যতটা জল সোয়াশের সময় জল যতটা এলো এই পর্যন্ত আসার পর জল উপর দিয়ে উঠবে না, আবার নিচের দিকে নেমে যাবে। তাহলে এই অংশ, এই ভিগু বলছি, এই অংশটাকে, এই ভিগুর যে পশ্চাৎভূমি বা পেছনের দিকের যে ভূমি অবস্থান করছে, তাকে উপকূল বলবো। ক্লিয়ার? যেমন উপকূলের উদাহরণ যদি দিই আমি, দীঘা উপকূল কাঁথি পর্যন্ত বিস্তৃত বলে ধরে নেওয়া হয়। নেক্সট আছে উপকূল রেখা। দেখো, অর্থাৎ সমুদ্রের যে সোয়াশের জল বা ঝটিকা তরঙ্গের জল যখন আগিয়ে আসে, সেই জল এবং উপকূলের যে স্থলভাগ আছে, সেই স্থলভাগ যে রেখা বরাবর পরস্পর মিলিত হয়। তার মানে ধরো এইখানের ঝটিকা তরঙ্গে জল ওপর দিয়ে এলো, তাহলে এই জায়গাতে এসে জল এই জায়গাটা স্থলভাগের সঙ্গে মিলিত হবে। তার মানে এই অংশ, এই রেখার পর এই দিকে জল যাবে না, এখান থেকে আবার নিচে দিকে ঘুরে যাবে। তাহলে এই রেখাকে বলবো, অর্থাৎ এই ভিগুর পাদদেশ, এই অংশটাকে বলবো আমরা উপকূল রেখা। ওকে, নেক্সট আছে দেখো তটভূমি। তটভূমি কাকে বলে, দেখো যে উপকূলের সম্মুখভাগ, এই উপকূলের সম্মুখভাগকে বলা হচ্ছে তটভূমি। দেখো যে সমুদ্রের জল কি হয়, জোয়ারের সময় জল উঠে আসে এবং ভাটার সময় জল নেমে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, অর্থাৎ উপকূলের নির্দিষ্ট জায়গা পর্যন্ত জল উঠে আসে এবং একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত জল নেমে চলে যায়। তাহলে জল যখন ভাটার সময় জল যতটা নেমে গেল নিচের দিকে, অর্থাৎ নিম্ন জলসীমা, সেই জল যতটা নেমে গেল নিচের দিকে নেমে চলে যাওয়া, মানে ধরো এই জল এইখানে ছিল, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত, কিন্তু এটা নেমে গেছে এই পর্যন্ত, ধরে নিলাম যে নেমেছে, তার মানে এই জায়গাটা উন্মুক্ত হলো। ঠিক সেরকম যে জল যতটা পর্যন্ত নিম্নের দিকে নেমে যাওয়ার ফলে সমুদ্রের এই অংশটা উন্মুক্ত হয়ে যাবে, সেখান থেকে স্থলভাগে, অর্থাৎ জল যখন যতটা উপর দিয়ে আসবে, ধরি না আমি এই পর্যন্ত জল উপর দিয়ে উঠে এলো এই পর্যন্ত, তাহলে এইখান থেকে আর যতটা নিচে নেমে গেল, এই টোটালকে বলা হচ্ছে তটভূমি। বোঝা গেল? দেখো আমি যদি সংজ্ঞা আকারে বলি বা বইয়ের ভাষাতে যদি বলি, ভাটার সময় সমুদ্রের জলের নিম্নতম সীমা থেকে, অর্থাৎ যতটা পর্যন্ত জল নেমে যায় বা জল সরে যাওয়ার ফলে সমুদ্র তলদেশের যতটা অংশ উন্মুক্ত হয়, সেখান থেকে স্থলভাগের দিকে ভিগুতটের পাদদেশ বা ঝটিকা তরঙ্গের সর্বোচ্চ সীমা পর্যন্ত বিস্তৃত স্থানকে তটভূমি বলা হয়। তার মানে জল যতটা উপর দিয়ে উঠলো, সেই স্থান থেকে জল যতটা নিচের দিকে নেমে গেল, এই টোটাল অঞ্চলটাকে বলা হবে তটভূমি। ঠিক আছে, তটভূমির দেখো ভাগ রয়েছে। প্রথমেই পশ্চাৎ তটভূমি। দেখো পশ্চাৎ তটভূমি কাকে বলে,
সমুদ্র জলের উচ্চ সীমা থেকে, অর্থাৎ সমুদ্রে যখন জোয়ার হয়, সেই জোয়ার হলে সমুদ্রের জল উপর দিয়ে উঠে আসে, অর্থাৎ সেই জলের যে সর্বোচ্চ সীমা, সেই সর্বোচ্চ সীমা থেকে ভিগু তট, এই যে ভিগু, সে ভিগু তট বা খাড়া পাড় এর পাদদেশ পর্যন্ত তটভূমির সব থেকে পেছনের যে অংশ ঝটিকা তরঙ্গে জল পৌঁছায়, অর্থাৎ জোয়ারের সময় জল যতটা উপর দিয়ে উঠে এলো, এটা জলের সর্বোচ্চ সীমা, এরপরে জল উঠে এলো এই পর্যন্ত, ভিগু তট পর্যন্ত বা খাড়াই ঢাল পর্যন্ত, তাহলে এই অঞ্চলকে বলা হবে কি পশ্চাৎ তটভূমি। এটি তটভূমির সব থেকে পেছনের অংশ এবং এটি সর্বদাই উন্মুক্ত থেকে যায়, অর্থাৎ এখানেতে জল এসে স্থির থাকে না, জল সর্বদা এখানে আসে এবং এখান থেকে নেমে চলে যায়, এখানটা সর্বদাই উন্মুক্ত থাকে, পশ্চাৎ তটভূমি। নেক্সট দেখো 2 নম্বরে ছিল সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি কাকে বলে? সমুদ্র জলের নিম্ন সীমা বা মরাকটালে ভাটার সর্বনিম্ন জলতল সীমা থেকে সমুদ্র জলের উচ্চ সীমা বা ভরাকটালের জোয়ারের সর্বোচ্চ জলতল সীমা মধ্যবর্তী অংশকে সম্মুখ তটভূমি বলে। অর্থাৎ বলতে পারি যে ভাটার সময় জল যত দূর পর্যন্ত নেমে যায়, সেই নিম্নতম জলসীমা থেকে জোয়ারের জলসীমার গড় উচ্চতা পর্যন্ত বিস্তৃত অংশটি সম্মুখ তটভূমি। তাহলে দেখো, এই যতটা পর্যন্ত ভাটার সময় জল নিচের দিকে নেমে গেল, সেই নিম্নতম জলসীমা, অর্থাৎ নিম্নতম এই যেটা এখানটা নিম্নতম, যদি এই জায়গাটা দেখে একটা লাইন টানা আছে, এই জায়গাটা, তাহলে জলের নিম্নতম অংশ এখানটা, তাই জলসীমা থেকে জোয়ারের জলসীমার গড় উচ্চতা পর্যন্ত, তাহলে জোয়ারের জলসীমার গড় উচ্চতা এখানটা সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ যে জলসীমা এখান পর্যন্ত, তাহলে নিম্ন থেকে এই পর্যন্ত যে অংশ তাকে বলা হবে সম্মুখ তটভূমি। নেক্সট পুরোদেশীয় তটভূমি। সমুদ্রপৃষ্ঠের নিম্ন জলসীমা অর্থাৎ সম্মুখ তটভূমির নিম্নতম স্থান থেকে মহীসোপানের শেষ পর্যন্ত অংশটি পুরোদেশীয় তটভূমি বা মগ্ন তটভূমি নামে পরিচিত। পুরোদেশীয় তটভূমি আমরা দেখতে পাই না, কারণ এটি সর্বদাই জলে পরিপূর্ণ থাকে। তার মানে এই যে সম্মুখ তটভূমি, এই সম্মুখ তটভূমি থেকে একেবারে নিম্ন পর্যন্ত সমুদ্রের যে মহীসোপান, সেই মহীসোপানের অর্থাৎ গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত যে অঞ্চলটি তাকে বলা হবে পুরোদেশীয় তটভূমি। ওকে, এখানে দেখো যে পশ্চাৎ দেশীয় তটভূমি অর্থাৎ সম্মুখ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমির মাঝে যে তটভূমি অবস্থান করছে তাকে পশ্চাৎ দেশীয় তটভূমি বলা হয়। এই অঞ্চলটা সর্বদাই ফ্যানার সৃষ্টি হয় বা সার্প তৈরি করে, পশ্চাৎ তটভূমি বলা হয়। নেক্সট আছে তটরেখা। দেখো কাকে বলে তটরেখা? সমুদ্রের জল স্থলভাগের যে রেখা বরাবর পরস্পর মিলিত হয় তাকে তটরেখা বলা হয়। তাহলে এই সমুদ্রের জল স্থলভাগের যে রেখা বরাবর, যে উপকূল রেখা পড়েছিলাম ঠিক সেরকমই সমুদ্রের জল যে রেখা বরাবর উপকূলের সঙ্গে এসে মিলিত হয় বা মহাদেশের সঙ্গে মিলিত হয় সেই রেখাকে বলা হয় তটরেখা। এই তটরেখার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, এটা সতত পরিবর্তনশীল। কারণ হচ্ছে যে সমুদ্রের যেহেতু জোয়ার ভাটার জল বা ঝড়ঝঞ্ঝা প্রভৃতির জন্য তটভূমিতে সমুদ্রের জল পৌঁছানোর নির্দিষ্ট কোনো সীমারেখা থাকে না, তাই তটরেখা প্রকৃতপক্ষে একটি অস্থায়ী রেখা। নেক্সট আছে সৈকত বা বেলাভূমি বা সি বিচ। সমুদ্র উপকূলে তরঙ্গ দ্বারা বাহিত যে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি, সমুদ্র যখন জল ওপর দিয়ে উঠে আসে তখন সমুদ্রে যে নুড়ি, কাঁকড়, বালি থাকে সমস্ত কিছুই নিয়ে আসে ওপর দিয়ে। ওকে, সেই ওপর দিয়ে নিয়ে এসে এই জায়গায় সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢালু প্রায় সমতল ভূভাগ গড়ে ওঠে তাকে সৈকত বা বেলাভূমি বা সি বিচ বলা হয়। আসলে তটভূমির ওপর নুড়ি, কাঁকড়, বালি, কর্দম প্রভৃতি দ্বারা সঞ্চয়যুক্ত অঞ্চলকেই
তটভূমি বলা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ভারতের গোয়া উপকূলে বিস্তৃত ও প্রশস্ত সৈকতভূমি। নেক্সট আমরা দেখো যেটা জানবো সমুদ্র তরঙ্গের কাজ, ওয়ার্ক অফ সি ওয়েভ। সমুদ্র সাধারণত ক্ষয়, সঞ্চয় এবং বহন এই 3 প্রকার কাজ সম্পাদন করে। সামুদ্রিক ক্ষয় কাজ, 2 সামুদ্রিক বহন কাজ আর সামুদ্রিক সঞ্চয় কাজ। সামুদ্রিক ক্ষয় কাজ অর্থাৎ ক্ষয় কী কী পদ্ধতিতে করে দেখো। 1 নম্বর জলপ্রবাহ ক্ষয়, 2 অভিঘাত চাপ ক্ষয়, 3 স্থির তরঙ্গ ক্ষয়, 4 অবকর্ষ ক্ষয়, 5 ঘর্ষণ ক্ষয়, 6 দ্রবণ ক্ষয়। এবার দেখো যে জলপ্রবাহ ক্ষয় কি পদ্ধতিটা কিভাবে কাজ করে সমুদ্রে ক্ষয় কাজে। জলপ্রবাহ ক্ষয় মানে বুঝতে পারছি যে জল যখন প্রচণ্ড গতিবেগের সঙ্গে সমুদ্র উপকূলে এসে আছড়ে পড়বে, তখন উপকূলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে উপকূলের এই অংশকে কী করবে, ক্ষয়প্রাপ্ত করবে। এই বিপুল যে জলশক্তি সেটা হাতুড়ির মতো আঘাত করবে। হাতুড়ির মতো আঘাত করলে এই উপকূলের যে অংশে যে শিলাগুলো রয়েছে সেই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার ফলে ক্ষয়প্রাপ্ত হবে উপকূল। ওকে। 2 নম্বর দেখো অভিঘাত ক্ষয়, অর্থাৎ দেখো যে অভিঘাত চাপ ক্ষয় কি, অর্থাৎ সমুদ্রের জল যখন প্রচণ্ড গতিবেগে এসে এই উপকূলে এসে হাতুড়ির মতো আঘাত করছে, প্রথমে জলপ্রবাহ ক্ষয়তে দেখলাম। এই যখন উপকূলে এসে আছড়ে পড়ছে তখন এই যে উপকূলে বিভিন্ন শিলার মধ্যে বায়ু অলরেডি রয়েছে, সেই বায়ু থাকা অবস্থায় জল যখন এদিকে এসে পড়বে আছড়ে, তখন এই বায়ু এই শিলার ওপর বাধা পড়ে যাবে। বাধা পড়লে বায়ু তখন সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে এই শিলার ওপর চাপটা তৈরি করবে। যখন জল নিচের দিকে নেমে চলে যাবে তখন এই শিলার মধ্যে এই বায়ু তখন কী হবে, প্রসারিত হবে, তখন শিলাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। একে বলা হবে অভিঘাত চাপ ক্ষয়। নেক্সট দেখো স্থির তরঙ্গ ক্ষয় বা ক্লাপোটিস ইরোশন। গভীর জলরাশিতে একই স্থানে স্থির থেকে ওঠানামা করা স্থির তরঙ্গে জলের চাপের হ্রাস বৃদ্ধিতে সমুদ্র তলদেশের শিলা ক্রমান্বয়ে প্রসারিত এবং সংকুচিত হয় এবং শিলা টুকরো টুকরো হয়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। একে ক্লাপোটিস ক্ষয় বলা হয় বা স্থির তরঙ্গ ক্ষয় বলছে। তার মানে স্থির তরঙ্গ মানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। ভিগুতে লেগে যখন ঘুরে চলে আসে তখন এইভাবে সোজা হয়ে কী করবে, যে ধাক্কা খাবে 2 তরঙ্গ। তার ফলে এই যে তরঙ্গে যে ওঠানামা ওঠানামা করলে এই সমুদ্রের তলদেশেরও যে শিলার মধ্যে সংকোচন প্রসারণ ঘটবে এবং একসময় শিলাগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। একে স্থির তরঙ্গ বা ক্লাপোটিস ক্ষয় বলবো। অবকর্ষ ক্ষয় দেখো যে তরঙ্গবাহিত বোঝা, ধরো এখানে সমুদ্র, এই তরঙ্গবাহিত বোঝা সোয়াশ কী করছে, যে আসার সময় উপকূলের দিকে আসার সময় এই নুড়ি কাঁকর বালি প্রভৃতি বয়ে নিয়ে আসে। এবার নিয়ে যাওয়ার সময় কি করে, এই যে সমুদ্রের যে নিচের অংশ অর্থাৎ ভূপ্রকৃতির সঙ্গে এই নিচের অংশের সঙ্গে এই যে নুড়ি কাঁকর বালি যেগুলো নিয়ে আসছে সেগুলো এর সঙ্গে কি করবে, ঘর্ষণ হবে। ঘর্ষণ করলে এই অংশটা ক্ষয়প্রাপ্ত হবে। উপকূলে আসবে, উপকূলেতে যখন আসছে সোয়াশের সময় তখন এটা ক্ষয় করতে করতে যাচ্ছে। আবার যখন ব্যাক সোয়াশের সময় যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখন আবার এই নুড়ি কাঁকর বালি আবার এই অংশকে, সমুদ্রের যে নিচের অংশ সেই নিচের অংশকে ক্ষয় করতে করতে নিয়ে যাবে। তাকে বলা হয় অবকর্ষ ক্ষয়। নেক্সট দেখো ঘর্ষণ ক্ষয় কি, যে সমুদ্র সোয়াশ যখন সমুদ্র উপকূলের সামনে দিয়ে আসছে তখন কি না এই উপকূলের সঙ্গে এই তরঙ্গের সঙ্গে বাহিত যে নুড়ি কাঁকর বালি এরা নিজেদের মধ্যে পরস্পরে ঠোকাঠুকি হয়ে ক্ষয়প্রাপ্ত হবে। তাকে ঘর্ষণ ক্ষয় বলবো। 6 নম্বর দ্রবণ ক্ষয়। চুনাপাথর, চক, ডলোমাইট শিলা এবং বিভিন্ন শিলা খনিজ লবণাক্ত জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিয়োজিত হয়ে
ও দ্রবীভূত হয়ে অপসিত হয় এবং উপকূল ভাগ ক্ষয় পায়, একে দ্রবণ ক্ষয় বলা হয়। এ গেল আমাদের সামুদ্রিক ক্ষয়কাজ করার বিভিন্ন পদ্ধতি। 2 নম্বরে ছিল সামুদ্রিক বহন কাজ, অর্থাৎ সমুদ্র কিভাবে বয়ে নিয়ে যায়। সমুদ্র তরঙ্গ উপকূলের ক্ষয়কাজের সঙ্গে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থকে পরিবহন করে, অর্থাৎ এই যে পদ্ধতির মাধ্যমে সমুদ্র উপকূলেতে ক্ষয়প্রাপ্ত হলো পদার্থগুলো, সেই চূর্ণ বিচূর্ণ ক্ষয়িত পদার্থগুলো বহন করাই হচ্ছে সামুদ্রিক বহন কাজ। দেখো, সোয়াশের জল দ্বারা উপকূলের আড়াআড়িভাবে সমুদ্র থেকে তটভূমি উঁচু অংশের দিকে বহন কাজ করে। অর্থাৎ সোয়াশের জল অর্থাৎ সমুদ্রের জল, সমুদ্র থেকে জল যখন উপকূলের দিকে আগিয়ে আসছে, তখন এই সমুদ্র উপকূলে যে নুড়ি, কাঁকড়, বালি বা ক্ষয়িত পদার্থগুলো ছিল, সেগুলো সমস্তটা নিয়ে আসবে। এই সমুদ্রের যে উপকূল থাকবে তার সঙ্গে আড়াআড়িভাবে বহন কাজ করে বিভিন্ন রকমের ভূমিরূপ গড়ে তুলবে। 2 নম্বর, ব্যাকসোয়াশের জলরাশি দ্বারা উপকূলের আড়াআড়িভাবে তটভূমির নিচু ঢাল বরাবর সমুদ্রের দিকে বহন কাজ হয়। 3 নম্বর, তরঙ্গের প্রতিসরণের ফলে সৃষ্ট অনুতটীয় স্রোত দ্বারা উপকূলের সমান্তরাল বহন কাজ হয়। তাহলে আড়াআড়ি, সমান্তরাল এবং নিচু ঢাল বরাবর বহন কাজ আমরা লক্ষ্য করব। 3 নম্বর আছে, দেখো, সামুদ্রিক সঞ্চয় কাজ, অর্থাৎ এই যে ক্ষয় করলো, ক্ষয়ের পর সেটা বহন হলো, বহনের পর কোন একটা জায়গায়, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, কারণ গভীর সমুদ্রে হবে না, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলেই বিভিন্নভাবে এই নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদিগুলো সঞ্চয় হবে এবং সঞ্চয়ের ফলে ভূমিরূপ গড়ে উঠবে। এরপর আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ, অর্থাৎ ইরোশনাল ল্যান্ডফর্মস অফ সি ওয়েভ কী কী রয়েছে দেখো। সমুদ্র ভিগু, এই সমুদ্র ভিগুর সংশ্লিষ্ট ভূমিরূপ রয়েছে তরঙ্গকর্তিত মঞ্চ। 2 নম্বর রয়েছে সমুদ্র গুহা, এর সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে দেখো, যে সমুদ্র গুহা সৃষ্টি হলে কি কি সৃষ্টি হবে: প্রাকৃতিক খিলান, ব্লোহোল, জিও। 3 নম্বরে আছে স্ট্যাগ বা স্ক্যারি, এই স্ট্যাগ বা ক্যারি সৃষ্টি হলে স্ট্যাম সৃষ্টি হবে। এগুলো একটা একটা করে এবার আলোচনা করব বিস্তারিত। দেখো, প্রথমেই ছিল আমাদের সমুদ্র ভিগু। এখানে দেখো একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে এখানেতে উপকূল ভাগ, আর এগুলো হচ্ছে সমুদ্র, অর্থাৎ সমুদ্রের জল, ঢেউ দেখতে পাচ্ছি আমরা এখানে, সমুদ্র তরঙ্গ, সেই সমুদ্র তরঙ্গ এই উপকূলে এসে ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, দেখো কাকে বলে সমুদ্র ভিগু। সংজ্ঞা: সমুদ্র উপকূলে খাড়া পাড়যুক্ত ভূমিভাগ যখন জলতলের ওপর উলম্বভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, তখন তাকে সমুদ্র ভিগু বলে। তাহলে এই সমুদ্রের যে জল, অর্থাৎ সমুদ্র তরঙ্গ এখানেতে বারবার কী করছে, আছড়ে পড়ার ফলে এখানে উপকূলের অংশকে কী করছে না, ক্ষয়প্রাপ্ত করছে। ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এই যে উপকূল অংশ ছিল, সেই উপকূল অংশ সমুদ্রের দিকে অপেক্ষিত খাড়াই হয়ে গেছে। এই সমুদ্রের দিকে অপেক্ষিত খাড়াই হয়ে উলম্বভাবে ঝুলতে থাকছে। এই উলম্বভাবে ঝুলতে থাকা ভূমিরূপটাকেই বলা হচ্ছে ভিগু। তাহলে কিভাবে সৃষ্টি হচ্ছে সমুদ্র ভিগু? দেখো, উৎপত্তি: উপকূলের মসৃণ ভূখণ্ড সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে খান সৃষ্টি করে, উচ্চ ভূমিভাগ খাড়াভাবে সমুদ্রের দিকে ভিগু আকারে ঝুলতে থাকে। কি বৈশিষ্ট্য আছে? 1 নম্বর বৈশিষ্ট্য, ভিগু তরঙ্গকর্তিত মঞ্চের ওপর ঝুলে থাকে। 2 নম্বর, শিলাস্তরের নতির ওপর গঠন বৈচিত্র্য নির্ভর করে। 3 নম্বর, গ্রানাইট শিলা, ব্যাসল্ট ও সিল দ্বারা গঠিত শিলার ভিগু পৃথক পৃথক হয়। অর্থাৎ যে শিলা যেমন ক্ষয়প্রাপ্ত হবে, সেই ভিগুর আকৃতিটাও সেরকমই হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ভারতের পশ্চিম উপকূলে স্থানে স্থানে এই ভিগু লক্ষ্য করা যায়। এই ভিগু গড়ে উঠলে এর সংশ্লিষ্ট ভূমিরূপ হিসাবে ছিল তরঙ্গকর্তিত মঞ্চ। অর্থাৎ তরঙ্গকর্তিত মঞ্চ কাকে বলে? দেখো, সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলের উচ্চ খাড়া পাড় ক্ষয়প্রাপ্ত হয়ে পিছনের দিকে সরতে থাকলে ওই নিম্নস্থ অঞ্চলকে তরঙ্গকর্তিত মঞ্চ বলে। অর্থাৎ দেখো, সমুদ্রের তরঙ্গ প্রতিনিয়ত এই উপকূলেতে আছড়ে পড়ছে, তার ফলে এই উপকূলীয় অংশকে ক্ষয়প্রাপ্ত করছে। এই ক্ষয়প্রাপ্ত করলে এই যে
উপকূলের এই পর্যন্ত ছিল প্রথমের সময়, তারপর এটা আস্তে আস্তে পেছন দিকে সরতে থাকবে। এখানেও ঠিক সেরকম, প্রথমত এই উপকূলে এই যে ভিগু এইখানে ছিল, এইখানে এই ভিগু ছিল, সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে এইখানে এসেছে, এখানে থাকার পর আরও ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে এসেছে, আবার এখানে যখন আসবে এসে জল যখন এখানে এসে আঘাত করলে এটা তখন আরও পিছিয়ে যাবে, এরকমভাবে হয়তো আবার এরকমভাবে পিছিয়ে যাবে। তার ফলে এই যে অংশ, এই অংশটাকে তরঙ্গকর্তিত মঞ্চ বলা হচ্ছে। অর্থাৎ এই অংশে ভিগু ক্ষয়প্রাপ্ত দ্রব্যগুলি জোয়ার ভাটার মধ্যে পড়ে ক্রমান্বয়ে সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে যায়। বৈশিষ্ট্য কী আছে দেখো, 1 নম্বর, ভিগু ক্ষয়প্রাপ্ত দ্রবণের সংঘর্ষে এর সৃষ্টি হয়। 2 নম্বর, এর ঢাল সমুদ্রের দিকে থাকে। 3, ভাটার টানে ভিগুর ক্ষয়জাত পদার্থগুলো জলের তলে নিচে গিয়ে প্রদেশীয় সোপান তৈরি করে। উদাহরণ হিসেবে বলা যায় যে মালাবার ও কঙ্কন উপকূলে এই তরঙ্গকর্তিত মঞ্চ আমরা দেখতে পাবো। অর্থাৎ সমুদ্র ভিগু কাকে বলে বৈশিষ্ট্য জানলাম, এর সংশ্লিষ্ট ভূমিরূপ হিসাবে তরঙ্গকর্তিত মঞ্চ কাকে এবং বৈশিষ্ট্য উদাহরণ জানলাম। নেক্সট আছে সমুদ্র গুহা এবং সংশ্লিষ্ট ভূমিরূপ হিসাবে প্রাকৃতিক খিলান, ব্লোহোল এবং জিও। দেখো সমুদ্র গুহা কাকে বলে না, আমরা একটু আগে ভিগু দেখলাম কাকে বলে, অর্থাৎ সমুদ্র উপকূল থেকে যখন একটা খাড়া ঢাল চলে যাবে, তাহলে এই সমুদ্র হয়, তাহলে এখানে এসে আঘাত করবে। তাহলে এবার এই সমুদ্রের যদি অবিক্ষিপ্ত কোনো কঠিন শিলা দ্বারা গঠিত ভিগু, অর্থাৎ ধরে নাও যে এটা সমুদ্র, এই সমুদ্রের মাঝে একটি শিলাখণ্ড, কঠিন শিলাখণ্ড বা ভিগু সামনের দিকে রয়েছে সমুদ্রে, তাহলে সমুদ্রের তরঙ্গ কি করবে, এই দিক থেকে আঘাত করবে এবং এই দুদিক থেকে আঘাত করবে। সমুদ্র তরঙ্গ এই দিকে আঘাত করবে এবং এই দিকে আঘাত করবে, এবং প্রতিনিয়ত যদি আঘাত করে এই দিকে এবং এইদিকে, তখন একসময় আমরা কি দেখব যে এই দিকটা এরকমভাবে গর্ত সৃষ্টি করবে। ঠিক আছে, এই যে গর্ত সৃষ্টি করলো, দেখো প্রতিনিয়ত সমুদ্র তরঙ্গ আঘাত করার জন্য এদিক থেকে এদিকে গর্তর সৃষ্টি হয়েছে, একেই বলা হচ্ছে সমুদ্র গুহা। ওকে, এই সমুদ্র গুহা আমাদের ভারতের বিশাখাপত্তনমের যে সমুদ্র ডলফিন নজ, এই সমুদ্র গুহা লক্ষ্য করা যায়। তাছাড়া স্কটল্যান্ডের স্টাফা দ্বীপের ফিঙ্গর লজ কেভ। এরপর দেখো যে সমুদ্র গুহার সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো ছিল, সেই সংশ্লিষ্ট ভূমিরূপে দেখো প্রথমেই ছিল প্রাকৃতিক খিলান বা ন্যাচারাল আর্চ বা স্বাভাবিক খিলান বলা হয়। দেখো একটু আগে এটা দেখলাম যে সামনের দিকে আগিয়ে থাকা যে কঠিন ভূভাগ, তার উপরে যখন দুদিক থেকে সমুদ্র তরঙ্গ আঘাত করেছে, আঘাত করার ফলে একটা গর্ত সৃষ্টি করেছে, সেটাকে সমুদ্র ভিগু বলছে। আর সমুদ্র ভিগু সৃষ্টি হওয়ার ফলেই এই প্রাকৃতিক খিলান সৃষ্টি হয়, অর্থাৎ সংশ্লিষ্ট ভূমিরূপ। দেখো এখানে দেখো চিত্রটা দেখতে পাবো যে এই অবস্থাটা এখানে হয়েছে, অর্থাৎ সমুদ্রের জল এখানে আঘাত করেছে, আর হয়তো এইখানে আছে, এখানে তো আঘাত করবে, এখানে আঘাত করলে এইখানেও সেরকম একটা গর্ত সৃষ্টি করবে পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে, এইখানে হয়েছে, এইখানে জল এই দুদিকে গর্ত সৃষ্টি হয়ে গেছে, গর্ত সৃষ্টি জল এই দিক থেকে এদিকে প্রবাহিত হয়, তার ফলে এই ওপরের অংশে যে সেতুর মতো অবস্থান করছে, একেই প্রাকৃতিক খিলান বা স্বাভাবিক খিলান বলা হয়। অর্থাৎ দেখো সংজ্ঞাঘরে যদি বলা হয়, অগ্রভূমির গুহা বিপরীত দিকে উন্মুক্ত হয়ে সুড়ঙ্গ সৃষ্টি হয় ও সেতু বা খিলানের মতো দেখতে সুড়ঙ্গের ওপরের ছাদটিকে প্রাকৃতিক সমুদ্র খিলান বলা হয়। এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য বেশি হলে তাকে প্রাকৃতিক সুড়ঙ্গ বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলের লন্ডন ব্রিজ একটি প্রাকৃতিক খিলানের উদাহরণ। এরপরে আমাদের সংশ্লিষ্ট ভূমিরূপ হিসাবে ছিল ব্লোহোল। দেখো এখানে চিত্রটা ভালো করে আমরা লক্ষ্য করব। দেখো এখানে এটা সমুদ্র, এই সমুদ্রের জল প্রতিনিয়ত এইখানেতে আঘাত করেছে, অর্থাৎ এখানে ধরো আঘাত করছে, এখানে প্রতিনিয়ত আঘাত করছে, আঘাত করলে এইখানেতে গর্ত সৃষ্টি করবে, এরকমভাবে গর্ত সৃষ্টি করবে, এই গর্তকে বলা হবে গুহা। এই গর্ত বরাবর জল যখন প্রচণ্ড গতিবেগের গুহার মধ্য দিয়ে জল ঢুকছে, জল ঢুকলে সুড়ঙ্গ মতো করে জল ভেতর দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই জলের সঙ্গে
বায়ু প্রবেশ করছে। এই প্রবেশ করলে এই শিলার মধ্যে প্রচণ্ড একটা চাপের সৃষ্টি করে। এই চাপ থাকার জন্য জল এবং বায়ু উভয়ই চাপ দেওয়ার জন্য এইখানের মধ্যে যে অংশটা অপেক্ষাকৃত দুর্বল হবে, সেই দুর্বল অংশ দিয়ে এই জল এবং বাতাস ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসবে। একে বলা হয় ব্লোহল। বোঝা গেল? দেখো, তরঙ্গের ক্রমাগত আঘাতে সমুদ্রভৃগুর পাদদেশ ও শীর্ষদেশের মধ্যে সংযোগকারী যে উলম্ব গর্তের মধ্য দিয়ে জল ও বায়ু ফোয়ারার মতো সশব্দে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে ব্লোহল বলে। একে আবার স্কটল্যান্ডে গ্লুব বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় ইংল্যান্ডের লিজার্ড উপদ্বীপে লাইন্সডেন। নেক্সট ছিল আমাদের জিও। দেখো যে জিও কি, এখানে দেখো চিত্রটা লক্ষ্য করো। জিও কাকে বলে দেখো সংজ্ঞাটা শুনে নাও। সমুদ্রভৃগুতে একাধিক ব্লোহল সৃষ্টি হলে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে কালক্রমে গুহার ছাদ ধসে গিয়ে দীর্ঘ সংকীর্ণ গলির মতো প্রবেশপথ তৈরি হয়। একে স্কটল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জে জিও বা ইয়ান এবং অন্যত্র গর্জ বলা হয়। তাহলে দেখো এই জায়গাতে ব্লোহল দেখলাম, এখানে গুহা এবং ব্লোহল। তাহলে গুহার ফলে জল এইদিকে এই প্রবেশ করছে এবং ব্লোহল দিয়ে বেরিয়েছে। তার মানে জল এবং বাতাস এদিকে যখন প্রচণ্ড গতিবেগে প্রবেশ করছে তখন এই যে গুহার অংশ এই অংশটাও কি আস্তে আস্তে প্রসারিত হবে, এভাবে প্রসারিত শুরু করবে। প্রসারিত হতে হতে একসময় ব্লোহলের সঙ্গে মিশে যাবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা সুড়ঙ্গ পথের মতো তৈরি হয়ে যাবে। যেমন এখানে চিত্রটা দেখো, তাহলে দেখতে পাবে যে এখানেতে ব্লোহল ছিল, এখানেতে গুহা ছিল। গুহা আস্তে আস্তে প্রসারিত হতে হতে একদম ব্লোহল পর্যন্ত গেছে, বা একাধিক যদি ব্লোহল থাকতো, এখানে একাধিক, তাহলে এইভাবে এক একটা করে সুড়ঙ্গ পথ তৈরি হতো। তাকে বলা হচ্ছে জিও বা ইয়ান বা গর্জ। উদাহরণ হিসেবে বলা যায় আচ্ছা ওই ফ্যারো দ্বীপপুঞ্জ বা স্কটল্যান্ডে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট আমাদের 3 নম্বর ছিল স্ট্যাক বা স্ক্যারি। দেখো এখানেই পেয়ে যাব স্ট্যাক বা স্ক্যারি কাকে বলে। অগ্রভূমির প্রাকৃতিক খিলান, অর্থাৎ ধরো এইখানে ধরো এই অংশটা, এই অংশ এখানে প্রতিনিয়ত কি করবে, এখানে আঘাত করে যাবে, সমুদ্র তরঙ্গ এর মধ্যে প্রবেশ করলে এই যে শিলাখণ্ড অর্থাৎ এই ব্রিজের মতো অবস্থান করছিল প্রাকৃতিক খিলান, এই প্রাকৃতিক খিলানের এই যে অংশটা এখানটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় এই অংশটা ভেঙে যাবে। ভেঙে যেয়ে এই অংশটা কি করবে, একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকবে, যাকে বলা হয় স্ট্যাক বা স্ক্যারি। উদাহরণ হিসেবে বলা যায় অর্কনি দ্বীপে দ্য ওল্ড ম্যান অফ হয়, এটা বিখ্যাত একটা স্ট্যাক। এটি সংশ্লিষ্ট ভূমিরূপ হিসাবে ছিল স্ট্যাম। দেখো স্ট্যাক যখন এটা দাঁড়িয়ে থাকে এইভাবে এবং এটা সমুদ্রের তরঙ্গের ওপরেও কাজ করলে এই স্ট্যাক আস্তে আস্তে কী করবে, ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। এবং স্ট্যাক যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে যায় তাকে স্ট্যাম বলে। আর স্ট্যাম সমুদ্রের জলে কী হয়ে যায় না, ডুবে যায়। এটা হচ্ছে স্ট্যাম। এই ছিল আমাদের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে বই থেকে। আমি বোঝানোর চেষ্টা করলাম। কারোর যদি তবু কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি আবারও চেষ্টা করব বোঝানোর। ওকে, থ্যাংক ইউ।